হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সামিউল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো বিজনেস করতেছেন এবং রিসেন্টলি আমার চ্যানেলটা ভালো রেসপন্স পাচ্ছে আপনাদের কাছ থেকে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। সো আশা করি সাথেই থাকবেন। সো আমাদের আজকের ডিসকাশন অ্যাকচুয়ালি ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে, বিএনবিসি। ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটা লাস্ট গত 3 অক্টোবর 2021 থেকে আসলে ডাউন ট্রেন্ডে, মানে গত 5 বছর ডাউন ট্রেন্ডে আছে এবং অনেক ইনভেস্টর এই কোম্পানিটা নিয়ে উদ্বিগ্ন। তো আজকে এই কোম্পানিটা নিয়ে ডিটেল টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট থেকে কথা বলবো। সো আমাদের আজকের প্রেজেন্টেশনে যেটা থাকতেছে, সো তার আগে আমি একটু ডিসক্লেমারটা বলে নেই। সো এই ভিডিওটা সম্পূর্ণ লার্নিং পারপাসে, এটা কোনো ইনভেস্টমেন্ট বা বাই সেল ডিসিশন না, ইন্ডিকেশন না। সো আপনারা যারা বাই সেল করবেন অবশ্যই নিজের অ্যানালাইসিস, নিজের বুদ্ধি খাটিয়ে দেখে শুনে বাই সেল করবেন। সো লেটস গো টু দ্য ডিসকাশন। সো আমাদের আজকের এই ভিডিওতে থাকতেছে টেকনিক্যাল চার্ট এক্সপ্লেনেশন। সো পুরো টেকনিক্যাল চার্ট পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা হবে। রেভিনিউ অ্যান্ড গ্রোথ উইথ ডেটা, এটা আমরা দেখবো আজকে। মেইন প্রবলেম, এই কোম্পানিটা কি মেইন প্রবলেম ফেস করতেছে সেটা নিয়ে আলোচনা করব। কোম্পানিটার ফিউচার ডিরেকশন কি, মানে কি হতে যাচ্ছে আগামীতে সেটা কথা বলবো, এবং কনক্লুডিং রিমার্ক যারা আসলে অলরেডি ইনভেস্ট করেছেন তারা আসলে আগামী দিনে কিভাবে রেসপন্স করবেন সে বিষয়টা নিয়েও কথা বলবো। সো আমরা চার্টটা দেখি। চার্টে আসলে আমি যেটা দেখতেছি যে কোম্পানিটা এখন যে প্রাইসে আসে, প্রাইসে মানে ট্রেড হচ্ছে বা মার্কেটে কেনা বেচা হচ্ছে, সেটা জানুয়ারি 2014-তে। মানে কোম্পানিটা গত 5 বছরে যে ডাউন ট্রেন্ডটা, এই ডাউন ট্রেন্ডের কারণে অলরেডি কোম্পানির প্রাইস 2014-তে ব্যাক করেছে উইথ অ্যাডজাস্টেড, এটা অ্যাডজাস্টেড চার্ট। সো 2012 থেকে কোম্পানিটা একটা ভালো মোমেন্টাম নিয়ে আপ ট্রেন্ডে ছিল। মাঝে কিছু কারেকশন ছিল এবং ভালো স্পাইক ছিল। সো কোম্পানিটা ওভারঅল 760 টাকা পর্যন্ত, 754 টাকা পর্যন্ত রান করেছিল। যদিও এটা অ্যাডজাস্টেড, এবং তারপর থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়। তো আসলে ব্যাট বিসি কোম্পানিটা কি, আর কেন এই ডাউন ট্রেন্ড শুরু হয়েছে আর কি। সো আমরা এটা মান্থলি চার্টে দেখতেছি। সো আমরা যদি একটু ডিএসসি ডাটা দেখি, সো ডিএসসি ডাটাতে আমরা একটু ক্লিয়ারলি বিষয়টা দেখতে পারবো যে কোম্পানিটা গত আহ, গত 1-2 বছর বা গত 4-5 বছর কিরকম পারফর্ম করেছে, কিরকম ডিভিডেন্ড দিয়েছে, অথবা কোম্পানিটা আসলে আগে ট্রেন্ড কিরকম ছিল। তো সবকিছু আসলে আমরা এখান থেকে আরেকটু ক্লিয়ারলি দেখে তারপরে যদি ডাটা গুলো দেখি, তো সেটা মোর হেল্পফুল হবে। সো লেটস চেক দ্য ডাটা। সো আমি যেটা খেয়াল করেছি, কোম্পানিটা আসলে প্রতি বছর ভালো ডিভিডেন্ড দেয়। 2015 সালে কোম্পানিটা 550% ডিভিডেন্ড দিয়েছিল। 2016 সালে 600% ডিভিডেন্ড দিয়েছিল, এবং 17-তে 600, 18-তে 500, মানে শেয়ার প্রতি 60 টাকা, শেয়ার প্রতি 60 টাকা, শেয়ার প্রতি 50 টাকা, শেয়ার প্রতি 40 টাকা, শেয়ার প্রতি 60 টাকা, এবং সাথে বোনাস। মানে যাদের এই সময় স্টক গুলো ছিল 2018-তে 200% বোনাস, মানে একটা স্টক কেটে কিনেছে তো আরো দুইটা স্টক পেয়েছে। 2020-এ 1:2, মানে 2020-এও যাদের একটা স্টক ছিল তারা আসলে তিনটা, তাদের স্টক তিনটা হয়ে গেছে। তো এই সময় কোম্পানির একটা হিউজ গ্রোথ ছিল আর কি। তো এই যে আমরা যে চার্টে এখানে যে 2020-এর পরে, 21-এর পরে থেকে যে একটু ডাউন ট্রেন্ড দেখতেছি, সো তার ওয়ান অফ দ্য মেইন রিজন যে 2018-তে এবং 2020-এ কোম্পানিটা বোনাস শেয়ার ডিক্লেয়ার করে, এবং বোনাস শেয়ার ডিক্লেয়ার করে অ্যাডজাস্ট করে। তো নর্মালি একটা শেয়ার যখন 30 টাকা আর্ন করতো, সেটা এই জায়গাতে যদি আমরা 2018-তে হিসাব করি, 2018-তে একটা শেয়ার তিনটা শেয়ার হয়ে গেছে, তার মানে যার একটা শেয়ার ছিল এখানে তার শেয়ার হয়ে যায় তিনটা। 2020-এ এসে সেই তিনটা শেয়ার আরো 6টা শেয়ার যোগ হয়, তার মানে 9টা। অর্থাৎ 2018-র প্রথম দিকে যার একটা শেয়ার ছিল, 2020-এর শেষের দিকে এসে সেই শেয়ার সংখ্যা দাঁড়ায় 9টা। তাহলে 1:9, একটা শেয়ার 9টা শেয়ার হয়ে যায়। তো এই যে একটা মানে বিশাল
ডিভিডেন্ড ডিক্লারেশন অথবা এক্সপানশন বলতে পারি, পেইড আপ এক্সপানশন, এটা আসলে কোম্পানি অ্যাডজাস্ট করেছে 2021 সালের পরে থেকে কোম্পানিটা অ্যাডজাস্ট করতেছে, এবং সেই অ্যাডজাস্টমেন্টের ইফেক্ট এখনো আছে। আমি মনে করি যে এই সময় যে কোম্পানি যে বোনাস দিয়েছে, এই বোনাসের অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট এখনো এই কোম্পানির প্রাইসে আছে। আচ্ছা, সাথে দেখেন যে 18-তে 500%, এখানে তো 200% না বোনাস দিয়েছে, সাথে আরো 500% ক্যাশ, মানে শেয়ার প্রতি আরো 50 টাকা ক্যাশ দিয়েছে। 1900 শেয়ার প্রতি 40 টাকা ক্যাশ দিয়েছে, 20 শেয়ার প্রতি 60 টাকা ক্যাশ দিয়েছে। তার মানে এই জায়গাতে কোম্পানি একটা হিউজ হিউজ পরিমাণে এক্সপানশন এবং পে আউটে চলে যায়, প্রচুর পরিমাণে এক্সপানশন এবং প্রচুর পরিমাণে পে আউটে চলে যায়, যেটা কোম্পানি স্টিল অ্যাডজাস্ট করতেছে। সো যেটা চার্টে রিপ্রেজেন্ট করে। কিন্তু এখন আসলে কি করা উচিত আমাদের? যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে যেটা দেখতে পাই যে কোম্পানিটা গত 1 মার্চ 2026, অর্থাৎ মার্চের 26-এর দিকে একটা প্রাইসে ছিল, অথবা আর 8 মার্চের দিকে যে প্রাইসটা সবচেয়ে লো ফর্ম করে, তারপরে থেকে কিন্তু প্রাইস তার নিচে যায়নি, যদিও স্টিল খুব ছোট ছোট ক্যান্ডেল ফর্ম করে কোম্পানিটা প্রাইস ধরে রাখার চেষ্টা করতেছে, কিন্তু কোম্পানি এখনো আপ ট্রেন্ড শো করতেছে না। কোম্পানি এখন আপ ট্রেন্ড শো করতেছে না, স্টিল ডাউন ট্রেন্ড শো করতেছে, কিন্তু ডাউন ট্রেন্ডটা এখানে যতটা স্ট্রং ছিল ততটা স্ট্রং না। ওকে, সো চার্ট স্টিল নট আপ ট্রেন্ড, কিন্তু যেটা মনে হচ্ছে যে চার্ট কোম্পানির প্রাইসটা একটা স্ট্রং, এই জায়গাতে একটা স্ট্রং সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে 207 থেকে 210 বা 211-12, এই জন্য কোম্পানিটা একটা স্ট্রং সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। আর যদি আমরা এদিক থেকে দেখি, তাহলে এদিকেও একটা 197 টাকা একটা স্ট্রং সাপোর্ট আছে, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, যেটা 2013-তে, সেখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, এবং এখানে একটা কোম্পানি স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। সো কি হতে পারে, তার আগে আমরা একটা ডেটা দেখে আসি। সো ডেটা যেটা বলতেছে যে কোম্পানির রেভিনিউ 2021 থেকে 22-এ রেভিনিউ বেড়েছে, 22 থেকে 23-এ রেভিনিউ বেড়েছে, 23 থেকে 24-এ রেভিনিউ বেড়েছে, এবং 24-এর পর থেকে কোম্পানির রেভিনিউ একটু ডাউন ট্রেন্ডে আছে। সো কেন আছে সেখানে আসতেছি। কিন্তু 2024 সালেও কোম্পানি ভালো বিজনেস করেছে, কিন্তু 24-এর পরে, বিশেষ করে 25 এবং এই বছরটা, দেখা যাচ্ছে যে কোম্পানির রেভিনিউ ইন ডাউন ট্রেন্ড। ওকে, তো রেভিনিউ গ্রোথ কি বলে? সো রেভিনিউ যেহেতু ডাউন ট্রেন্ডে, রেভিনিউ গ্রোথ নেগেটিভ। কস্ট অফ রেভিনিউ, সো ইট ইজ কনসিস্টেন্ট উইথ দ্য রেভিনিউ, বিকজ যেহেতু রেভিনিউ কম, কস্ট অফ রেভিনিউ একটু ডাউন ট্রেন্ডে আছে। গ্রোস প্রফিট যেটা বলতেছে, হ্যাঁ, গ্রোস প্রফিট ভালোই, যেহেতু রেভিনিউ একটু কমেছে, সো গ্রোস প্রফিট একটু কমেছে, কিন্তু খুব বেশি অ্যাবনর্মাল না, কনসিস্টেন্ট। সো ধরতে পারি গ্রোস প্রফিট কোম্পানির কনসিস্টেন্ট। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, হ্যাঁ, এখানে একটা বিষয় যে কোম্পানির যেখানে কস্ট অফ রেভিনিউ, গ্রোস প্রফিট কিন্তু একটু কমেছে, সেখানে কিন্তু কোম্পানির সেলিং অ্যান্ড জেনারেল অ্যাডমিন এক্সপেন্স বেড়েছে। সো এই যে কোম্পানি যে একটু নেগেটিভ ট্রেন্ডে, বা কোম্পানির শেয়ার প্রাইসটা একটু নেগেটিভ ট্রেন্ডে, তার মেইন কারণটা হচ্ছে যে কোম্পানি কিন্তু সেলিং অ্যান্ড জেনারেল অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স কিন্তু কমেনি, বরং সেটা বেড়েছে বা বাড়তেছে। আর চার্জ যেটা শো করতেছে এটা বাড়তেছে। কোম্পানির অপারেটিং এক্সপেন্স, এটা একটু কমেছে, কিন্তু খুব বেশি কমেনি। আচ্ছা, এটা আদার এক্সপেন্স। আচ্ছা, অপারেটিং এক্সপেন্স, হ্যাঁ, অপারেটিং এক্সপেন্স কমেনি, আদার এক্সপেন্স একটু কমেছে। আদার এক্সপেন্স একটু কমেছে, কিন্তু অপারেটিং এক্সপেন্স কোম্পানির কমেনি। সো রেভিনিউ কমেছে, কিন্তু অপারেটিং এক্সপেন্স রিমেইন সেম, তার মানে কোম্পানির নেট প্রফিট কমেছে। সো অপারেটিং ইনকাম, যেটা অপারেটিং ইনকাম কমেছে, কিন্তু ইট ইজ কনসিস্টেন্ট উইথ দ্য রেভিনিউ, সো অ্যাবনর্মাল কিছু না। ইন্টারেস্ট এক্সপেন্স বেড়েছে কোম্পানির। কোম্পানির আগে ইন্টারেস্ট এক্সপেন্স ছিল 37 কোটি, 56 কোটি, 58 কোটি, সেটা এখন 176 কোটি, বা গত বছর ছিল 180 কোটি। তার মানে কোম্পানির ইন্টারেস্ট এক্সপেন্স বেড়েছে, যেটা একটা নেগেটিভ নেগেটিভ থিং। ইনভেস্টমেন্ট ইনকাম, এটা একটু কমেছে। সো 2024-এ সবচেয়ে বেশি ছিল ইনভেস্টমেন্ট ইনকাম, সেটা এখন কমেছে।
ইবিটি যেটা আর্নিং বিফোর ট্যাক্স এক্সক্লুডিং আনইউজুয়াল, সো এটাও একটু কমেছে বাট কনসিস্টেন্ট। প্রি ট্যাক্স, সো নেট ইনকাম টু দ্য কমন, মানে যেটা আসলে শেয়ার হোল্ডারদের ইনকাম। সো এই যে কোম্পানির গ্রোস প্রফিট কমেছে, কোম্পানির লাইক জেনারেল অ্যাডমিন এক্সপেন্স বেড়েছে, অথবা ম্যানেজমেন্ট বা সেলিং এক্সপেন্স বেড়েছে, সো এই কারণে কোম্পানির প্রফিট একটু কম। আচ্ছা, কেন বেড়েছে কেন কম? তার মেইন রিজনটা হচ্ছে যে আগে যেখানে কোম্পানি 2023-এ 91 মানে 916 কোটি টাকা রেভিনিউ ছিল, এখানে 994 কোটি টাকা রেভিনিউ ছিল, সেটা গত বছর রেভিনিউ ছিল 791 কোটি টাকা। তার মানে এখানে 200 কোটি টাকা রেভিনিউ কমেছে। তো এই 200 কোটি টাকা রেভিনিউ কমার বিপরীতে কোম্পানির সেলিং অ্যাডমিন এক্সপেন্স কিন্তু সেম, এটা কমেনি। অপারেটিং এক্সপেন্স কিন্তু সেম, এটা কমেনি, বরং বেড়েছে। তো এই কারণে কোম্পানির নেট প্রফিট কমে গেছে, কিন্তু স্টিল কোম্পানির ইপিএস পজিটিভ। ডাইলুটেড ইপিএস 8 টাকা ছিল, আগে 10 টাকা ছিল। সো এদিকে কোম্পানির ইপিএস ছিল হচ্ছে যে ইপিএস, হ্যাঁ, প্রথম 2021 থেকে 2024 পর্যন্ত একটা ভালো ভালো শেপে ছিল, কিন্তু সেটা 25-26 এসে একটু কমে গেছে। সো যেটা ইপিএস ছিল 27 টাকা, 33 টাকা, 33 টাকা, 32 টাকা, 10 টাকা, 8 টাকা। বাট ইপিএস, হ্যাঁ, ইপিএস কমে গেছে। এই কারণে কোম্পানির ডিভিডেন্ড ডিক্লারেশন কমে গেছে। আর রিসেন্টলি একটা যেটা আসতেছে বা যেটা পত্রিকাতে দেখতেছি, ব্রিটিশ আন্ডার 30 বিলিয়ন লন্ডারিং প্রোব, মানে একটা ইনভেস্টিগেশন হবে যেটা এন্টি করাপশন কমিশন করবে, যে তারা $30 বিলিয়ন মানি লন্ডারিং করেছে, এরকম একটা নিউজ বলা হচ্ছে আর কি। তো যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে যখন এই ধরনের কোনো নিউজ মার্কেটে আসে, তো সেটা আহ, খুবই কেয়ারফুলি চার্টকে খেয়াল করতে হবে। এই ধরনের নিউজ যখন মার্কেটে আসবে, চার্টকে খুবই কেয়ারফুলি খেয়াল করতে হবে যে চার্ট আসলে কি বলতেছে। সো এখানে দেখেন উইকলি ভলিউম কমেছে, মানে উইকলি ট্রেড ভলিউম কমেছে শেয়ারটার, কিন্তু প্রাইস কিন্তু কমেনি, বরং প্রাইস কিন্তু রিজেক্ট করতেছে। কোম্পানির প্রাইস নিচে আসতেছে, আসার পরে কিন্তু রিজেক্ট করতেছে, মানে এখানে দেখেন টেইলটা লং, এখানে টেইলটা লং, এখানে টেইলটা লং, মানে প্রাইস বারবার রিজেক্ট করতেছে, কিন্তু এখনো ডেঞ্জার জোনের বাইরে যায়নি। মানে কোম্পানির প্রাইস যে ফল করবে না, এটা এখনো শিওর না, কিন্তু বারবার প্রাইস রিজেক্ট করতেছে। আমরা যদি একটু ডে চার্টে দেখি, সো ডে চার্টে যেটা দেখা যাচ্ছে যে কোম্পানিটা কিন্তু গত দিনে, এই নিউজটা কিন্তু 26 তারিখে হয়েছে, আর ট্রেডটাও কিন্তু আহ 26 তারিখ, 24 তারিখে, আর এই নিউজটা হয়েছে হচ্ছে যে 26 মে। অনেক পত্রিকাতে তার আগে, হ্যাঁ, 26 মে নিউজটা হয়েছে আর কি। তো তার মানে কোম্পানির নিউজটা পরে আছে, তাহলে আগামীকালই হচ্ছে ওই নিউজের পরের মার্কেট, আগামীকাল আসলে কি হতে যাচ্ছে। সো আগামীকাল হয়তো মানে প্রাইস একটু ফল করতে পারে, কিন্তু খেয়াল করতে হবে, যে প্রাইস ফলের সাথে ভলিউমটা কেমন। যদি এমন হয় যে যেখানে এই কোম্পানিটা গত কিছুদিন নর্মাল ভলিউম, যেটা নর্মাল অ্যাভারেজ ভলিউম সাধারণত এক আহ, 1 লাখ থেকে 1,50,000, মানে অ্যারাউন্ড 1 লাখের মতো বলতে পারি আমরা। এখানে যে আমরা অ্যাভারেজটা দেখতেছি, প্রতিদিন কোম্পানিটা শেয়ার 1 লাখ ট্রেড হচ্ছে। তো আগামীকাল যদি এটা শেয়ারটা প্রাইস ফল করে, মানে মানে ফল মানে 3-4 টাকা বা 5 টাকা ফল করে, কিন্তু হিউজ ভলিউম, মোটামুটি 2 লাখ, 3 লাখ, 4 লাখ ভলিউম চলে যায়, নিয়ে নেয়, তার মানে, মানে ফলের সাথে যদি ভলিউমের একটা ইনকনসিস্টেন্সি থাকে, যেমন হতে পারে যে যদি বায়ার না থাকে সেক্ষেত্রে শেয়ার অনেক ফল করতে পারে, বাট বায়ার আছে, সাথে ভলিউমও বাড়তেছে, কিন্তু শেয়ার প্রাইস খুব বেশি ফল করতেছে না, তার মানে বুঝতে হবে যে এই নিউজটা আসলে একটা ফেব্রিকেটেড নিউজ। তৈরি করে একটা মার্কেটে পেনিক সৃষ্টি করে শেয়ারটা হয়তো কম দামে কেনার চেষ্টা করবে, এরকম একটা কেস হতে পারে, যদিও শিওর না, আমি জাস্ট অ্যাজুম করতেছি। সো এটা আগামীকাল প্রাইস এবং ভলিউমের উপরেই বোঝা যাবে
এবং যদি দেখা যায় যে শার্ট ফল করে ভালো ভলিউম নিয়ে প্রাইস আবার রিকভার করতেছে, এবং ক্লোজিং এ যদি দেখা যায় যে ক্লোজিং এ আবার মোটামুটি 207, 8 বা 10 এর কাছাকাছি এসে ক্লোজ দিচ্ছে, মানে এই যে এখানে যে একটা রেসিস্টেন্স জোন, মানে হ্যাঁ এখানে একটা সাপোর্ট জোন তৈরি করতেছে। যদি হুট করে কালকে প্রাইসটা 100 মানে 200 নিচে চলে যায়, যেতে পারে, কারণ মানে ওই নিউজের পরে আগামীকালই প্রথম মার্কেট। সে যদি এমন হয় যে যদি প্রাইসটা আগামীকাল হুটের 200 নিচে চলে যায়, নিচে যাওয়ার পরে উইথ গুড ভলিউম এটা আবার ব্যাক করতেছে, এবং ভলিউমটা অনেক বেশি থাকে, শার্প ভলিউম থাকে, যেমন এখানে প্রাইস ফল করেছে কিন্তু ভলিউম কিন্তু অনেক বেশি ছিল, ভলিউম কিন্তু অনেক বেশি ছিল, তার মানে কেউ কিনতেছে, কেউ না কিনলে কিন্তু মানে, এবং পজিটিভ ছিল শেষ পর্যন্ত। So সেরকম, এবং এইদিকে কিন্তু শেয়ারটা অনেক কেনা বেচা হচ্ছে, নর্মালি যে ভলিউমে কেনা বেচা হয় এখানে কিন্তু অনেক কেনা বেচা হচ্ছে, ভলিউম বাড়তেছে। সো যদি এমন হয় যে আগামীকাল শেয়ারটার প্রাইস ফল করে উইথ গুড ভলিউম আবার রিকভার করার চেষ্টা করে, তার মানে বুঝতে হবে যে সামওয়ান আসলে এরকম একটা মানে নিউজ তৈরি করছে আর কি, এরকম একটা নিউজ তৈরি করে মার্কেট একটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করতেছে। বাট হ্যাঁ, যদি এমন হয় যে শেয়ারটা আহ মানে দাম কমে উইথ বিগ ভলিউম একটা বিগ ধরনের ফল করছে, করে উইথ বিগ ভলিউম শেয়ার বিক্রি হয়ে গেছে, মানে 8-9% ফল করে ফেলছে করে, এবং সাথে 3-4-5 লাখ শেয়ার বিক্রি হয়ে গেছে, একটা চার্টে বলে দিবে, তাহলে বুঝতে হবে যে আসলে নিউজটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট লং সাস্টেন করবে, মানে লং টার্ম একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। বাট যদি সেটা না হয়, যদি শেষের দিকে প্রাইস আবার রিকভার করে কাছাকাছি চলে আসে উইথ গুড ভলিউম, তাহলে বুঝতে হবে যে এইটার আসলে খুব বেশি ইম্প্যাক্ট করবে না, রেদার সামন মানে এরকম একটা নিউজ ক্রিয়েট করছে করে শেয়ার কেনার চেষ্টা করছে। আচ্ছা, তো আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডেটা যেটা বলে যে লাস্ট ইয়ারে ইপিএস ছিল হচ্ছে যে 10 টাকা 81 পয়সা, এবং লাস্ট ইয়ারে এই শেয়ারটা 3 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, মানে 30%, মানে 3 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, যেটা একটা ভালো দিক যে কোম্পানি কিছুটা ক্যাশ রিজার্ভ করতেছে ফর এক্সপানশন এন্ড ট্যাকেল দ্য সিচুয়েশন। সো আগে যেমন কোম্পানির আহ কোম্পানির আগে ইপিএস ছিল 32 টাকা, এই 24-এ 32 টাকা ছিল, এবং এখানে 30 টাকা সে ডিভিডেন্ড দিয়ে ফেলছে, তার মানে রিটেইন করেনি। এখানে 100% মানে 10 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, এখানে ইপিএস ছিল 33 টাকা, সো এই সময় সে কিছু রিটেইন করছে। আর লাস্ট ইয়ারে 10 টাকা আর্নিং ছিল, সেখানে 3 টাকা ডিভিডেন্ড দিচ্ছে, তার মানে 60 টাকা রিটেইন করেছে। সো রিটেইন করা ভালো ফর গুড হেলথ, কোম্পানি গুড গুড হেলথের জন্য যদি রিটেইন করে সেটা শেয়ার হোল্ডারদের জন্যই ভালো, সেটা কোম্পানিতে ইনভেস্ট হবে এবং কোম্পানির রেভিনিউ বাড়াবে। সো যেহেতু গতবার কোম্পানির ইপিএস ছিল 10 টাকা 81 পয়সা, এবং 30% মানে 3 টাকা করে ডিভিডেন্ড দিয়েছে, আর এবার ফার্স্ট কোয়ার্টারে অলরেডি 3.88। যদি এটাকে আমরা 4 কোয়ার্টার করি, এখানে 15 টাকার মতো হয়তো শেষ পর্যন্ত একটা ইপিএস আসতে পারে, জাস্ট অ্যাজিউম করতেছি। সো তাহলে 10 টাকা থেকে যদি ইপিএস 15 টাকা হয়, তার মানে কোম্পানি ঘুরে দাঁড়াচ্ছে। হয়তো বা কোম্পানি যে এইখানে যে একটা অ্যাবনর্মাল গ্রোথ ছিল, এবং সেই গ্রোথকে সে অ্যাবজর্ব করেছে, যে এই যে 200% ডিভিডেন্ড, এই যে 300%, 600%, 400%, 500% করে ডিভিডেন্ড, এরকম অ্যাবনর্মাল এবং খুব হাইপার ডিভিডেন্ড বা হাইপার গ্রোথে না আসলেও যে প্রাইসে এই কোম্পানিটা আছে, যদি এই যে এই নিউজটাকে কোম্পানি প্রপারলি ডিল করতে পারে, যেহেতু এটা একটা 55 ইয়ার্স এর কেস, তো এটা আসলে নেগেটিভলি খুব বেশি কিছু হওয়ার মানে সম্ভাবনা নাই, বিকজ গভর্নমেন্টের বড় বড় সচিব আমরা এই কোম্পানির পদে থাকে, কোম্পানির পজিশনে থাকে, সো এগুলো আসলে খুব বেশি ইম্প্যাক্ট, খুব বেশি লং টার্ম এইগুলো সাস্টেনেবিলিটি হওয়ার কথা না, সাস্টেন করার কথা না। তারপরেও আমার যেটা মনে হয় যে কোম্পানি একটু ফল করে 200 টাকা নিচে গেলেও এটা খুব তাড়াতাড়ি রিকভার করবে, এবং ইপিএস যেহেতু আছে এবং কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, সো কোম্পানি এটা আবার রিকভার করবে, কিন্তু হয়তো এই যে আমরা যে প্রাইস দেখতেছি 700 টাকা 800 টাকা, হয়তো এই প্রাইসে যাবে না, বা যদিও যায় সেটা একটা অনেক সময়ের দরকার, কিন্তু কোম্পানি রিকভার করে এই লেভেলের প্রাইস, অর্থাৎ 350 থেকে 400 টাকা পর্যন্ত প্রাইস আসার, এটা হয়তো আগামী 2-3 বছর বা 4 বছর সময় নিতে পারে, ম্যাক্সিমাম 4 বছর বা 2 বছরও হয়ে যেতে পারে, যদি কোম্পানি মানে আর্নিংস ভালো শো করতে পারে।
আর মেজর একটা বিষয় হচ্ছে যে এই কোম্পানিটা গত বছর হচ্ছে যে যেসব মানে মেইন প্রবলেম ফেস করছে সেটা হচ্ছে যে র মেটেরিয়ালস কস্ট বেড়েছে, গভর্নমেন্টের ট্যাক্সেশন বেড়েছে, সিগারেটের মার্কেটটা একটু কমতেছে, মানে মানুষ প্রাইস বাড়ার কারণে সিগারেট একটু কম খাচ্ছে আর কি, হয়তো অন্য কোনো সিগমেন্টে ট্রান্সফার হচ্ছে। কোম্পানির রেগুলেটরি প্রেশার অনেক হাই, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে প্রেশার অর্থাৎ কারেন্সি ডিভ্যালুয়েশন, অর্থাৎ 2021-এর পরে যে ডলারের প্রাইস বেড়ে গেল, টাকার মান কমে গেল, সো ওখানে একটা কোম্পানি হিউজ ক্ষতির সম্মুখীন হয়েছে। আর হচ্ছে যে কোম্পানিটার গত বছর তার ফ্যাক্টরি ট্রান্সফার করেছে, যেটা আগে মহাখালীতে ছিল, সেই ফ্যাক্টরিটা আম, আশুলিয়া সাভারে নিয়ে যেতে হচ্ছে, এবং সেখানে কোম্পানিটা নতুন করে এই যে এখানে দেখেন মার্জার অ্যান্ড রিস্ট্রাকচারিং চার্জ, যেটা যে কস্টটা আগে ছিল না, কোম্পানির এই কস্টটা গত 5-6 বছর বা কখনো ছিল না। গত বছর কোম্পানিটার 714 কোটি টাকা রিস্ট্রাকচারিং এন্ড মার্জারে, অর্থাৎ রিস্ট্রাকচারিং এ চলে গেছে। এটা কোম্পানির প্রফিটেবিলিটিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, বাট এটা এই কস্টটা কিন্তু প্রতি বছর লাগবে না। এই যে আশুলিয়া সাভারে যে ফ্যাক্টরি স্থানান্তর করলো, এটা হয়তো আগামী 30, 40 বা 50 বছর আর এই কস্ট ইনকার করতে হবে না, এবং ওইখান থেকে একটা ভালো রেভিনিউ আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রিস্ট্রাকচারিং এর সময় কোম্পানি যে মেশিন বা যে যে মেশিনারিজ ইউজ করেছে সেটা আপডেটেড উইথ লেটেস্ট ভার্সন। আর মহাখালীতে যেটা ছিল সেটা হচ্ছে যে পুরাতন ভার্সন। সো সে এখানে কোম্পানির এফিসিয়েন্সি আরো বাড়বে। কিন্তু প্রবলেম হচ্ছে যে কোম্পানির আগে যে একটা একক ডমিনেশন ছিল মার্কেটে, এরকম বিদেশি কোম্পানি ছিল না, কিন্তু বাংলাদেশি মার্কেটে আরেকটা কোম্পানি চলে এসেছে, যেটা হচ্ছে যে জাপান টোবাকো। সো সেই কোম্পানিটার এই কোম্পানির মার্কেট সেগমেন্টে বা শেয়ারে একটু মানে আহ, তাদের টিম জায়গায় একটু ভাগ বসাচ্ছে, মানে ওই তারাও মার্কেট ক্যাপচার করার চেষ্টা করেছে। বাট গুড থিং হচ্ছে যে এই কোম্পানিটা ব্যাডবিসি কোম্পানিটা প্রিমিয়াম প্রিমিয়াম সিগমেন্ট এক্সপানশন, অর্থাৎ ভালো ভালো টপ সিগমেন্টে এক্সপান্ড করতেছে। এক্সপোর্ট পোটেনশিয়াল কোম্পানির বাইরে এক্সপোর্ট করার চিন্তা ভাবনা করতেছে, বিশেষ করে মিডল ইস্ট এবং ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে বড় মার্কেট আছে, তো বাংলাদেশের টোবাকোর মান ভালো, সে কারণে তারা এক্সপোর্ট করার চেষ্টা করতেছে গ্লোবালি। সাপ্লাই চেইন এফিসিয়েন্সি আরো বাড়ানোর চেষ্টা করতেছে। অল্টারনেটিভ নিকোটিন প্রোডাক্ট, কারণ নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করতেছে, যেমন গ্লোবাল ব্যাটারিজ ইনভেন্টিং হ্যাভিলি ইন স্মোকলেস অ্যান্ড নেক্সট জেনারেশন প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট গুলো আগামীতে বাংলাদেশে আসবে। স্ট্রং ক্যাশ ফ্লো অ্যান্ড ডিভিডেন্ড স্ট্রেন্থ, আর এই কোম্পানিটা যে পরিমাণ টাকা ইনকাম করে সাধারণত সেই পরিমাণ টাকায় ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়। তো যারা আসলে ডিভিডেন্ড ইনভেস্টর, মানে যে ইনভেস্টর গুলো ডিভিডেন্ড নিতে পছন্দ করে, অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন তার খুব বেশি ভ্যালু দেয় না, কিন্তু লং টার্ম ডিভিডেন্ড পছন্দ করে, সেই কোম্পানির ডিভিডেন্ড রেট ভালো ছিল। 2024-এ 8% ছিল, আর 2018-20-এ তো দেখালাম যে একটা হিউজ গ্রোথ ছিল, সেই গ্রোথটাকে অ্যাবজর্ব করেছে। সো আগামী 2, 3, 4 বছর পরে হয়তো এই কোম্পানির আবার এরকম 200% বোনাস বা 600% ক্যাশ ডিভিডেন্ড অসম্ভব কিছু না। সো ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে কোম্পানির ক্ষতিটা হয়ে গেছে, মানে কোম্পানির যে নেগেটিভ ইম্প্যাক্ট, কোম্পানির উপরে যে নেগেটিভ ইম্প্যাক্ট এটা অলরেডি হয়ে গেছে, আর খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট হওয়ার সুযোগ নাই। আর এই যে নিউজটা এসেছে এটা আগামী মার্কেট দেখেন যে আসলে মার্কেট কিভাবে রিয়াক্ট করে। বাট আমার যেটা মনে হয় যে কোম্পানিটা সকালবেলা একটু কমলেও একটা ফ্রি ফল দিলেও পরবর্তীতে ভলিউম সহ কোম্পানির প্রাইস আবার রিকভার করবে। যদি দেখেন যে ভলিউম সহ কোম্পানির প্রাইস আবার রিকভার করেছে, তাহলে যাদের হোল্ডিং এ আছে একটু বেশি প্রাইসে কেনা আছে, তারা অল্প অল্প করে, একবারে না, অল্প অল্প করে এভারেজ করতে পারেন। এভারেজ করার আরো সময় দিবে, এই প্রাইসে বা এর কাছাকাছি প্রাইসে হয়তো আরো থাকবে কিছুদিন, আরো সময় পাবেন, বাট আস্তে আস্তে এভারেজ করতে পারেন। আর যেটা মেইন আমার কনক্লুডিং রিমার্ক যেটা হচ্ছে যে মানে কোম্পানির প্রাইস ডাউন যেটা হওয়ার সেটা হয়ে গেছে, মানে কোম্পানির যে নেগেটিভ যে ইম্প্যাক্ট সেটা অলরেডি হয়ে গেছে, আর খুব বেশি নেগেটিভ হওয়ার সুযোগ নাই। এখন আস্তে আস্তে কোম্পানি পজিটিভ হয়ে যাবে, কারণ ফ্যাক্টরি রিলোকেশনের যে ইম্প্যাক্ট, মানে এই যে ডাউন ট্রেন্ডটা, এই পুরো ডাউন ট্রেন্ডটা হচ্ছে ফ্যাক্টরি রিলোকেশনের ইম্প্যাক্ট ফ্রম 2024, অর্থাৎ এইখান থেকে যে ডাউন ট্রেন্ডটা, এটা হচ্ছে ফ্যাক্টরি রিলোকেশনের ইম্প্যাক্ট বা ডাউন ট্রেন্ড। এটা হয়ে গেছে ফ্যাক্টরি ইন প্রোডাকশন
এবং এই যে 714 কোটি টাকা যে এডিশনাল ইনভেস্টমেন্ট, এটাও হয়ে গেছে, এটা আর বারবার লাগবে না। সো যা হবার ক্ষতি হয়ে গেছে, এখন এখান থেকে রিকভার করবে। হয়তো আগের মতো এত হাইপার গ্রোথে রিকভার করবে না, কিন্তু স্লোলি কোম্পানিটা রিকভার করবে। তো যাদের হোল্ডিং আছে ওয়েট করতে পারেন, আর যদি সুযোগ থাকে স্লোলি আহ একটু একটু করে অ্যাভারেজ করতে পারেন, যাতে অ্যাভারেজ কম হয়। এবং আমার বিশ্বাস এই কোম্পানি আগামী 2 বছর বা 1 বছর পরে আবার 600% না দিলেও 300%, এই যে 300% ডিভিডেন্ড ইনশাল্লাহ আবারও পাবো আমরা এই ব্যাটটিসি থেকে, হয়তো আগামী 2 বছরের মধ্যে। সো কথা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। আর ইমপ্রুভমেন্টের সুযোগ থাকলে সেটাও কমেন্টে বলে দিন। আর যদি কোনো স্পেসিফিক স্টক বা শেয়ার নিয়ে অ্যানালাইসিস দেখতে চান, তাহলে কমেন্টে জানালে, কমেন্ট করলে আমি সেটা নিয়ে অবশ্যই রেসপন্স করবো বা অবশ্যই সময় দেবো। সবাই ভালো থাকবেন এবং সাথেই থাকবেন, আমরা সবাই একসাথে গেইন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।